গেম ওভার ফর স্যার ইউনুস, টোটালি ওভার। 13 তারিখ আসুক না আসুক, 13 তারিখ যাই হবে হোক, ডাজন্ট ম্যাটার। স্যার ইউনুসের দিন শেষ, গেমও শেষ। আমাদের যদি বাধা দিতে আসেন, আমরা সেখানে আপনাদেরকে প্রতিহত করব। আপনারা জানেন বাংলাদেশ একটি টান টান উত্তেজনার ভিতর দিয়ে যাচ্ছে। আগামী 13 তারিখ বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রতিবাদের ডাক দিয়েছে, যেটাকে বলেছে ঢাকা লকডাউন। এই ঢাকা লকডাউনের উদ্দেশ্য কি? ঢাকা লকডাউনের মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে বিচারটি চলছে, শেখ হাসিনা সহ আরও কয়েকজনের নামে যুদ্ধাপরাধীর বিচার চলছে। আপনারা জানেন 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যে অত্যাচার, যে নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, গুম, খুন, রাহাজানি, বাঙালি নারীদেরকে গনিমতের মাল বলে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার যে খেলা জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, ইসলামী ছাত্র সংঘ সহ যারা করেছিল, তাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে 1973 সালে একটি অ্যাক্ট হয়েছিল, যেটার জনপ্রিয় নাম হচ্ছে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটি মূলত করা হয়েছে যে 1971 সালে যে রাজাকার আল বদর, আল শামস এবং পাকিস্তানি আর্মি অফিসাররা যে অন্যায় বাংলাদেশের মাটিতে সংগঠিত করেছে, এটি প্রথমে এটার নাম ছিল দালাল আইন, অর্থাৎ কোলাবোরেটর অ্যাক্ট। পরবর্তীতে চিন্তা করলো যে এটার নামটা একটু বদলাই দেয়। কেন বদলাই দেয়? যেহেতু এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে স্বীকৃত, সেই জন্য এটাকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নামে পরবর্তীতে করা হয়েছে। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে 71 সালের এই যুদ্ধের সময়ে যে সংগঠিত অপরাধ, সেই অপরাধের বিচার করা। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো লোক যদি অপরাধ করে, তারা কিন্তু আইনের ঊর্ধ্বে না, তারা আইনের উপরে কোনো স্থান তাদের না। অন্য মানুষের মতো তাদেরকেও বিচারের মুখোমুখি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন রয়েছে, যে আইনে হত্যা, গুম, রাহাজানি, দর্শন এগুলো বিচার করা যায়। কারণ একটা সরকার ছিল, ব্যবস্থা ছিল, আগে যারা সচিব ছিল, ওসি ছিল, ডিসি ছিল, আর্মি ছিল, এখনও কিন্তু তারা আছে। কিন্তু 1971 সালে টোটালি একটি দেশ বদলে গেছে। দেশটি ছিল পাকিস্তান, সেখান থেকে হয়েছে বাংলাদেশ। সুতরাং সেই কারণে ওই সময় সরকারি বা কোনো প্রশাসনিক সহযোগিতা আমাদের পক্ষে ছিল না। আজকে সেই অবস্থা নেই। তাই আমরা মনে করি এখন যে বিচারটি হচ্ছে, এই বিচারটি 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচারের সমকক্ষ আইনে করা যাবে না। তাই এটি একটি অবৈধ ট্রায়াল, মানে বিচারালয়টি বৈধ, কিন্তু সেই বিচারটি করা হচ্ছে সেটি অবৈধ। কারণ আপনাদেরকে ব্যাখ্যা করলাম। দ্বিতীয়ত আরেকটি জিনিস দেখেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টে একজন জাস্টিস যখন 67 বছর বয়স হয়, তিনি তখন অবসরে চলে যান, অর্থাৎ তার আর বিচার কার্য করার ক্ষমতা, সামর্থ্য থাকে না। কেন? বিচার হচ্ছে একটা কঠিন জিনিস। বিচার হচ্ছে আল্লাহর পরেই হচ্ছে বিচারকের স্থান। সেই জায়গায় এই বিচারক 73 যখন 67 বছর চলে যায়, তার মানে জীবনের শেষ পর্যায়ে এসে মানুষ তখন আর এই বয়সের ভারে সঠিক বিচার করতে পারবে কি পারবে না, বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে কিনা, এই কথা মনে করেই কিন্তু বাংলাদেশে 67 বছর নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের সমস্ত জাস্টিস 67 বছরে অবসরে যান। কিন্তু এখন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নজরুল ইসলামকে যে আনা হয়েছে, তার বয়স 73 বছর। তার মানে হচ্ছে বাংলাদেশের প্রচলিত যে আইন, সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামায়াতের পছন্দ মতো, বিএনপি জামায়াতের পছন্দ মতো লোক দিয়া ভিন্ডিকটিভভাবে, পলিটিক্যালি মোটিভেটেডভাবে এই বিচারটা করার চেষ্টা করা হচ্ছে। যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে 13ই নভেম্বরে ঢাকা লকডাউন হবে। এটি আমাদের একটি কর্মসূচি। আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, মহিলা লীগ, শেখ রাসেল স্মৃতি সংসদ, যত জায়গায় যেভাবে আছেন, এই দুঃসময়ে দলের পাশে থাকার জন্য আপনার সাধ্যমতো চেষ্টা করবেন। আপনাকে নিজেকেও বাঁচিয়ে রাখতে হবে, দলকেও বাঁচিয়ে রাখতে হবে। কারণ আপনাদের বিশ্বাস, আপনাদের আস্থা, আপনাদের ভালোবাসার এই প্রতিষ্ঠানটিকে যদি বাঁচিয়ে রাখা না যায়, তাহলে আপনারা এই দেশের সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে বেঁচে থাকবেন। নিজের আত্মসম্মান রক্ষা,
এই দেশকে রক্ষা, স্বাধীনতার চেতনাকে রক্ষা, অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা, বহুমাত্রিক চিন্তা এবং চেতনার মানুষ নিয়ে একটি প্লুরালিস্টিক সোসাইটিতে বসবাস করার যে হাজার বছরের মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের মতো এই বিশাল সংগঠনটি দরকার। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কালকে হয়তো আরেকজন, এরপরের দিন আরেকজন, এইভাবে আস্তে আস্তে শেষ করে বাংলাদেশটিকে একটি অন্ধকার টানেলের ভিতরে ঢুকিয়ে দিবে, যে মধ্যযুগীয় কায়দায়, আফগানিস্তানের কায়দায়, পাকিস্তানের কায়দায়, সিরিয়ার কায়দায় আমাদের দেশটাকেও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আসুন এই অন্যায়কে আমরা রুখে দাঁড়াবো। আমরা একটা জিনিস জানি যে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 2.5 লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে, এবং অসংখ্য মানুষ এই দেশের এই মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ করেছেন, তিতিক্ষা করেছেন। কত নারীর শীতির সিঁদুর মুছে গিয়েছে, কত নারী বিধবা হয়েছে, কত সন্তান তার পিতামাতাকে হারিয়েছে। সেই একটি দেশে আজকে রাজাকাররা দাঁড়িয়ে বলছে মুক্তিযোদ্ধাদের বিচার করবে। আপনাদের মধ্যে এই সচেতনতাটি দরকার যে এই দেশে আমরা বিচার চাই। শেখ হাসিনা, শেখ রেহানা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যেই কারো বিচার হতে পারে। আমরা যখন ক্ষমতায় ছিলাম, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আপনি দেখেন যুদ্ধাপরাধের বিচার করেছে। কাউকে কিন্তু 71-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বরের পরের কোনো বিচার তারা কিন্তু করেনি, কারণ এই আইনটির ডিজাইনই হচ্ছে সেরকম। এখন আপনি যদি পার্লামেন্টে 1973 সালে 17 দিন পর্যন্ত পার্লামেন্টে এই আইনটি নিয়ে আলোচনা হয়েছে, আপনি খেয়াল করে দেখেন এই আইনটি কখন কোন বিষয়ের জন্য করা হয়েছে। ইন্টারন্যাশনাল লতে এবং ক্রিমিনাল লতে রেট্রোস্পেক্টিভ নামে একটা কথা আছে। রেট্রোস্পেক্টিভ ইফেক্টটা হচ্ছে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধে থাকে না, কিন্তু অন্য জায়গায় কিন্তু রেট্রোস্পেক্টিভিটি থাকে। এখন বাংলাদেশে 2024 সালে কোনো যুদ্ধ হয়নি, দেশ স্বাধীন হয়নি, পতাকা বদলেনি, জাতীয় সঙ্গীত বদলেনি, সংবিধান বদলেনি, মানুষের বিচার ব্যবস্থা বদলেনি, সমাজ বদলেনি। তাহলে আপনি কিসের যুদ্ধ করলেন, কার বিরুদ্ধে যুদ্ধ করলেন? আপনারা সাম্প্রতিক দেখেছেন দ্য নিউ এক্সপ্রেস পত্রিকায়, ইন্ডিয়ার যে পত্রিকাটিতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, উনি বলেছেন আমার সময়ে যে মানুষ মারা গিয়েছে, যদি মারা যেয়ে থাকে সে 1 জন হোক আর 1000 জন হোক, সেটার জন্য লায়াবিলিটি আমার উপরে আসে, কারণ আমি রাষ্ট্রের প্রধান ছিলাম। আমি প্রস্তুত, যেহেতু জাতিসংঘ রিপোর্ট, জাতিসংঘকেও তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে আসেন আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে, ফৌজদারি আদালতে আমার জন্য বিচার করেন, আমি সেখানে গিয়ে দাঁড়াতে প্রস্তুত। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে এই ইউনূস সরকারের, এই জামাত গরিষ্ঠ সরকারের এবং জাতিসংঘের মুরুদ নেই, কারণ তারা জানে যে ক্যাঙ্গারু কোর্ট ছাড়া শেখ হাসিনার বিচার যদি কোথাও করে, তাকে দোষী সাব্যস্ত করা সম্ভব হবে না। এই দোষী শুধুমাত্র করতে পারবে ওই বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্টে, কিন্তু আন্তর্জাতিক আদালতে সেখানে 2 পক্ষের লয়ার থাকবে, সত্য বেরিয়ে আসবে। আপনারা জানেন আন্তর্জাতিক আদালতটি নেদারল্যান্ডে অবস্থিত। আমাদের নেত্রী সেখানে সেই বিচারে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। তাহলে এখন তারা করবে না। কেন করবে না? কারণ এটা তো আসলে যুদ্ধ অপরাধে না। এখন যুদ্ধ অপরাধে যেখানে হয়নি, সেখানে আপনি কাদের বিচার করবেন, কিসের বিচার করবেন? এই জন্য আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটি নিয়েছি যে আমরা 13ই নভেম্বর বেরিয়ে আসবো রাস্তায়, মানুষের মুক্তি এবং আমাদের রুল অফ ল আপহেল করব এবং এই দেশটাকে সঠিক পথে পরিচালনা করব। এবং আরও একটি খবর আপনাদেরকে দিয়ে রাখি, আমরা আগামী মঙ্গলবার 11ই নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশি লয়াররা মিলে একটি প্রতিবাদ সমাবেশ করছি। আমরা সেদিন দিনের 12টা থেকে 2টা পর্যন্ত সময়ে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষরা এই দেশে রয়েছেন, তাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, সবার সমর্থন আছে, কিন্তু সেখানে মূলত আমরা দাঁড়াবো লয়াররা, ব্যারিস্টার, সলিসিটর, অ্যাডভোকেট, অথবা পৃথিবীর অন্য যে কোনো দেশে যিনি লয়ার হিসেবে আছেন তিনি আমাদের মেম্বার। এবং আমরা সবাই মিলে এই যুক্তরাজ্য পার্লামেন্টের সামনে ওয়েস্টমিনিস্টারে সকাল 12টা থেকে দিনের 12টা থেকে 2টা পর্যন্ত 2 ঘন্টা অবস্থান
কর্মসূচি পালন করব এবং আমরা ডক্টর ইউনূসের যে এই পেশিবাদী শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে ধিক্কার জানাবো। আসুন আমরা বাংলাদেশকে একটি সুন্দর সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনি। ডক্টর ইউনূসের এই ক্যাঙ্গারু কোর্ট, তাজুলের এই ক্যাঙ্গারু কোর্টকে আমরা না বলি, এবং রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। আমরা সভ্য কিনা সেটা দেখব যদি রুল অফ ল থাকে। বাংলাদেশে এখন রুল অফ ল নেই, কেননা বাংলাদেশে যে দলটি বাংলাদেশের জন্ম দিয়েছে তাদেরকে অবৈধ আইনের মাধ্যমে নিষিদ্ধ করে রেখেছে। তার মানে রুল অফ ল তো অর্ধেক মানুষ যদি না পায়, তাহলে আপনি রুল অফ ল পাইলেন কোথায়? সুতরাং বাংলাদেশ এখন কোনো সভ্য মানুষের দেশ না। এই অসভ্য মানুষের দেশ থেকে এটাকে আবার সভ্য মানুষের দেশে রূপান্তর করতে হলে আবার আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আসুন 13ই নভেম্বর আমরা ঢাকা লকডাউনে অংশগ্রহণ করি। গেম ওভার ফর স্যার ইউনুস, টোটালি ওভার। 13 তারিখ আসুক না আসুক, 13 তারিখ যাই হবে হোক, ডাজন্ট ম্যাটার। স্যার ইউনুসের দিন শেষ, গেমও শেষ। কেন জানেন? কারণ উনি ছলে বলে কৌশলে এবং এবং মনের অজান্তে সারা দুনিয়াকেই জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে উনি আসলে একটা জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছেন। তার উপরে সবারই বিশ্বাস উঠে গেছে। নোবডি ইজ ট্রাস্টিং হিম নাও। সবাই তার মেটিকুলাস ডিজাইনের আসল কারিকুলাম কি, আসল কন্টেন্টটা কি বুঝে গেছে। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, বাংলাদেশের আশেপাশের দেশ বলেন, ইভেন এশিয়ান দেশগুলি বলেন, আসিয়ান যে সমস্ত কান্ট্রিগুলি আছে এগুলির কথা বলেন, সবাই এখন একটা জিনিস বুঝে গেছে যে ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে পুরো অঞ্চলটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। শুধুমাত্র যে ইন্ডিয়া বাংলাদেশ তা না, মানে আশেপাশের পুরো রিজিয়ন ইনক্লুডিং এশিয়া পুরোটাকেই ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে কোনো একটা পক্ষের হয়ে। কিন্তু সেই পক্ষ এখন মৃতপ্রায়, সেই পক্ষের কোনো শক্তি এখন আর নাই। সেই পক্ষ অলরেডি গন কেস। অর্থাৎ আমি সরোস ফাউন্ডেশনের কথা বলছি, বাইডেন ক্লিন্টন ফাউন্ডেশনের কথা বলছি, এরপরে ডিপ স্টেটের কথা বলছি, ইউএসআইডির কথা বলছি। ইউএসআইডির টাকা পয়সা কিন্তু এখন আর আসে না। যারা ইউএসআইডির টাকা পয়সা চলতো তারা কিন্তু এখন ফকির হয়ে গেছে, বিকজ দে আর নট গেটিং এনি ফান্ড ফ্রম এনিওয়ার। যদিও আইআরআই, এনডিআই তাদের কার্যক্রম কিছু কিছু ক্ষেত্রে চলছে, বাট এই সমস্ত অর্গানাইজেশনগুলির এখন কোনো ভিত্তি নাই। ইন্টারন্যাশনাল মিডিয়া কী বলছে ভালো মতো খেয়াল করেন। ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু অনেক ভালো একটা ফোকাস দিয়েছে বাংলাদেশে, এবং তাদের সবার ন্যারেটিভই প্রায় সেম, অলমোস্ট সেম, যে স্যার ইউনুস ওয়ান অফ দ্য বিগেস্ট ফেইলিয়ার অফ দ্য ডিকেড, এবং উনি ওয়ান অফ দ্য বিগেস্ট ফেইলিয়ার অফ দ্য সেঞ্চুরি হবে। কারণ এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও, এত ব্যাকআপ, এত সাপোর্ট পাওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের ভালো না করে উল্টা বাংলাদেশের খারাপ করেছেন। বাংলাদেশের মানুষও এখন এটা বুঝে গেছে। 13 তারিখ একটা দিন, জাস্ট লকডাউন হবে, কি হবে না হবে, যা হবে, হোয়াট এভার হ্যাপেন্স, মানে যাই হবে, ডাজন্ট ম্যাটার। এটার সাথে স্যার ইউনুসের পতনের খুব একটা বেশি যে সম্পর্ক আছে তাও না। স্যার ইউনুসের পতন অলরেডি হয়ে গেছে, এখন আমরা ফিনিশিংটাই দেখছি। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য, বাংলাদেশকে শত্রু দেশের হাতে তুলে দেওয়ার জন্য যা যা করা দরকার উনি তা করেছে, যে কারণে এখন তাকে কেউ সহ্য করতে পারছেন না, কেউ বিশ্বাস করতে পারছে না, কোনো ডিপ্লোম্যাট তাকে বিশ্বাস করতে পারছে না। তার সাথে সাথে তার আশেপাশে যে সমস্ত অর্গানাইজেশনগুলো তাকে সাপোর্ট দিয়েছিল এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র করার জন্য, বিশেষ করে ইউএনের হুমা খান, গোয়েন লুইসের মতো যারা ক্যারেক্টার ছিল, পার্সোনালিটি ছিল, অথবা আমেরিকার এক্স অ্যাম্বাসেডর পিটার হাস এবং আইআরআই, এনডিআই, এই সমস্ত অর্গানাইজেশনগুলো একসাথে তার সাথেই পড়বে। ডক্টর ইউনুসের জন্য পুরো জাতিসংঘই এখন প্রশ্নবিদ্ধ হবে। যদিও ডক্টর ইউনুস চেষ্টা করছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য, বাট I can challenge him. He's never going to be the General Secretary of UN. যতটুকু আমি শুনেছি, স্যার ইউনুস তো ফ্রান্সে চলে যাবেন, ব্যাক করবেন ফ্রান্সে, এবং ওখানে বেশ তোড়জোড় চলছে, তার আসার প্রস্তুতি চলছে। সে কোথায় থাকবে, প্যারিসে নাকি বর্ডোতে? আই এম নট শিওর। বর্ডোতে হয়তো তার কোনো বাড়ি টাড়ি আছে, প্যারিসেও তো অ্যাপার্টমেন্ট আছে, যে কোনো এক জায়গায় থাকবে, প্রস্তুতি চলছে অ্যান্ড অল দ্যাট। লাস্ট মোমেন্টে মুমূর্ষু অবস্থায় আছে। কে কোথায় কোন দিকে পালাবে এটা কেউ বলতে পারছে না, রাইট? কিন্তু পালাবে ঠিকই, এবং স্যার ইউনুস যখন পালাবে তখন গালফ স্ট্রিমে করেই পালাতে পারে। ইউ নেভার নো, প্রাইভেট প্লেনে করে গালফ স্ট্রিমে করেও পালাতে পারে, বড় কোনো প্লেনে না উঠতে পারে। সেই গালফ স্ট্রিম কখন বাংলাদেশে আসবে এটা কেউ জানে না। এখন আপনারা বলতে পারেন যে এই সমস্ত কথাগুলি কেন বলছেন, সে তো এখনও বাংলাদেশেই আছে। প্রবলেম ওখানে না,
বাংলাদেশে আছে, তার থাকা না থাকে কোনো কিছু যায় আসে না। এই মুহূর্তে আপনারা এবং পুরো দুনিয়া বুঝে গেছে যে স্যার ইউনূসের কোনো ইনফ্লুয়েন্স নেই বাংলাদেশের মানুষের উপরে। তার কথায় বাংলাদেশের একটা গাছের পাতাও নড়ে না। হ্যাঁ, তার এখন ওই অবৈধ অস্ত্রের জোরে, জঙ্গিদের জোরে তার ক্ষমতা আছে, এবং সে বাংলাদেশের একটা লং টার্ম ক্ষতি করে দিতে চাইছে, বাংলাদেশের ডেমোক্রেসিকে একেবারে ধ্বংস করে দিয়ে পুরো অঞ্চলটাকে ডিস্টেবিলাইজ করে দিতে চাইছে, এটা সত্যি। বাট আলটিমেটলি মানুষের উপরে ইনফ্লুয়েন্স না থাকলে, মানুষের উপরে পাওয়ার না থাকলে, তার যত বড় ব্যাকআপই থাকুক, তারা আমেরিকা ব্যাকআপ দেখ, মঙ্গল গ্রহ থেকে ব্যাকআপ আসুক, কোনো লাভ নাই, কারণ মানুষকে তো সেটা চালাতে পারছে না। এখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এটাই দেখছে যে তার কোনো ইফেক্ট আছে কিনা বাংলাদেশে। অ্যাকচুয়ালি হি ডাজন্ট হ্যাভ এনি ইফেক্ট অন এনি কাইন্ড অফ পিপল ইন বাংলাদেশ। তার যে সমস্ত ওই উপদেষ্টা, শিশু উপদেষ্টা, এনসিপির মতো জঙ্গি সন্ত্রাসী যারা আছে, জামাত শিবির, তারা ছাড়া, তাদের উপরে ছাড়া তাদের ইয়ে নেই। সো বেসিক্যালি স্যার ইউনূস হচ্ছে একটা গুটি, একটা পাওয়ারের একটা গুটি ছিল, যে পাওয়ারের ব্যাকআপ উনি চলতে, সেই পাওয়ারটা ভেঙে চুরমার হয়ে গেছে। স্যার ইউনূসের কোনো ব্যাকআপ এখন আর নাই। যা আছে সেটা হচ্ছে তার লোকাল জঙ্গি গ্রুপ। এই লোকাল জঙ্গি গ্রুপ অনেক বড় বড় কথা বলে হম্বিতম্বি করে, হ্যান করবো, ত্যান করবো, এটা করবো, সেটা করবো, অনেক অস্ত্রশস্ত্র পাইছে। তারা মনে করেছে তারা এখন বাংলাদেশ অন করে ফেলেছে। ওই যে শিশু উপদেষ্টা আসিফ, সে এখন যে জঙ্গি ট্রেনিং দিচ্ছে, অনেক কাঁচা টাকা পেয়েছে, মানে কোটি কোটি শত শত কোটি টাকা সে খেয়েছে। সেই শত শত কোটি টাকা দিয়ে সে যা মন চায় তা করতে পারে। সে মনে করছে যে এই কয়েকশো কোটি টাকা, হাজার কোটি টাকা দিয়ে সে পুরো বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে অ্যান্ড অল দ্যাট। বাট শিশু উপদেশটা তো বোঝার মধ্যে একটু কমতি আছে। মানে পায়ের নিচে যখন মাটি সরে যায় তখন এটা কেউ বুঝতে পারে না, রাইট? ক্ষমতা এমনই একটা জিনিস, কখন পড়বে আর কখন আসবে সেটাও কেউ বলতে পারে না। অ্যাটলিস্ট আমরা তো এক্সপিরিয়েন্স করেছি, রাইট? যদিও বাংলাদেশের কিছু মির্জাফরের জন্য বাংলাদেশের আজকে এই অবস্থা, এবং এই মুহূর্তে বাংলাদেশে যে মির্জাফরদের মেলা চলছে, সেই মির্জাফরদের মেলাটা আসলে এখন ভণ্ডুল করতে হবে, সেটা আসলে ভেঙে দিতে হবে। কিন্তু আমরা ভেঙে দেওয়ার আগে স্যার ইউনূস নিজেরাই ভেঙে দিয়েছে। তারা নিজেরাই সব কিছু সামনে তুলে এনেছে। তারা নিজেরাই দেখিয়েছে তারা জঙ্গিদের দোস্ত। তারা নিজেরাই দেখিয়েছে তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। কাউকে কোনো কিছু করতে হয় না। হ্যাঁ, আমরা তো আমাদের কথা বলেছি, আমরা সারা জীবন যা বলে আসছি আমরা এখনও তা বলছি। আমাদের কথা বা আমাদের যে স্ট্যান্স, সে স্ট্যান্স থেকে আমরা এক চুলও ধরিনি। কিন্তু স্যার ইউনূস বারবারই নড়েছে। স্যার ইউনূস তার স্থান পরিবর্তন করেছে, কখনো ডানে গেছে, কখনো বামে গেছে, কখনো উপরে, কখনো নিচে, এখানে একেবারে তলায় চলে যাচ্ছে। সো কখন হইতে পারে স্যার ইউনূসের এই পতন? এখন প্রশ্ন করতেই পারেন। আসলে পতন কখন হবে সেটা জরুরি না, পতনটা কিভাবে হচ্ছে সেটা জরুরি। কারণ ওনার ফলটা অনেক প্যাথেটিক হতে যাচ্ছে। হি ইজ ফিনিশড, হি ইজ ডান ফর এভার। মানে তার একটা লেগেসি ছিল, নোবেল পুরস্কার বিজয়ী, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তার একটা সম্মান ছিল, সুনাম ছিল, ওয়ার্ল্ড ওয়াইড মানুষের একটা এক্সপেকটেশন ছিল। বিভিন্ন তার বন্ধু রাষ্ট্র বা তার অনেক বন্ধু আছে বিভিন্ন দেশে, তাদের অনেক একটা এক্সপেকটেশন ছিল যে হি উইল ডু সামথিং ডিফারেন্ট দ্যাট দে উইল বি প্রাউড অফ। যেহেতু তারাই তাকে এই স্যার ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, তাদের একটা রেসপন্সিবিলিটি কিন্তু আছে ইন এ ওয়ে, কিন্তু সে কোনো কিছুই করতে পারে নাই। এখন তার সেই বিদেশি বন্ধুরাই মুখ লুকানোর চেষ্টা করছে। তারা এম্বারাসড, যে মানে রিয়েলি এম্বারাসড, যে এই কী হইল, পুরো দেশটাকে জঙ্গিদের হাতে তুলে দিল। আর বাংলাদেশের মানুষ তো এই মুহূর্তে মানে করতে পারবে না এমন কোনো কাজ নেই। কারণ তাদেরকে যে বেচাটা দিছে স্যার ইউনূস, বাংলাদেশের মানুষকে যেভাবে বিক্রিটা করলো, এভাবে এরা সবাই মিলে, এটা এখন মানুষ বুঝতে পারছে। আজকেও বাংলাদেশের কী হাল, যে মানে ঢাকায় জাস্ট দিনে দুপুরে মানে সবার সামনে এসে একটা মানুষকে গুলি করে মেরে ফেললো, জাস্ট 5টা গুলি করে মেরে ফেলে ওরা আবার বীরের মতো হাঁটতে বেরিয়ে গেল। এই হলো স্যার ইউনূসের দেশ, যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই, কোনো ল অ্যান্ড অর্ডার নেই, কোনো ধরনের স্ট্যাবিলিটি নেই, কিচ্ছু নাই। এই হচ্ছে তার মেটিকুলাস ডিজাইন। সে কিন্তু থামানোরও চেষ্টা করছে না, বাংলাদেশের পরিস্থিতিকে কন্ট্রোল করারও চেষ্টা করছে না। পরিস্থিতি যে হাতের বাইরে চলে গেছে সে এটাও করার চেষ্টা করছে না। সে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে আউট অফ কন্ট্রোল হতে দিচ্ছে। বেসিক্যালি একটা সিভিল ওয়ার কনফ্লিক্ট, একটা সিভিল ওয়ার সিচুয়েশন দেওয়া, সিভিল ওয়ার সিচুয়েশন ক্রিয়েট করা, জামাত শিবিরের মতো জঙ্গিদেরকে, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধীদেরকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে বা তাদেরকে ব্যবহার করে একটা হাফ কুকড, হাফ বয়েলড একটা স্টেট বানানো, যেই স্টেট এই অঞ্চলটাকে ডিস্টেবিলাইজ করে রাখবে, পুরো অঞ্চলটাকে মানে উল্টাপাল্টা করে দিবে, পুরো দাড়ি নক্ষত্র চেঞ্জ করে দিবে। এটাই হচ্ছে তার প্ল্যান, এবং সেই প্ল্যান যে ফেল করেছে এটা তারাও বুঝতে পারছে। এখন ইলেকশন করছে। আপনার কি মনে হয় ইলেকশন কি দিবে? যদি 90 days বিফোর ইলেকশন হয়ে থাকে, তাহলে তো এই আর ফেব্রুয়ারির 15 তারিখ যদি ইলেকশন হয়ে থাকে বা ইলেকশনের কথা বলে থাকে ফেব্রুয়ারি 15 তারিখের আগে, তাহলে তো এর মধ্যে ইলেকশনের ডেট দেওয়ার কথা। ইলেকশনের ডেট দিচ্ছে না কেন?
এখনও দিচ্ছে না কেন? আর ইলেকশনের ডেট দেওয়ার সাথে সাথে তো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার কথা, এগুলিকে স্টল করা হচ্ছে কেন? কারণ স্যার ইউনূস জানে যেই মুহূর্তে ইলেকশনের কথা, সত্যিকারের ইলেকশনের কথা ডাক দিবে, সেই মুহূর্তে থেকে ওনার আর ক্ষমতা নাই এবং ওনার কোনো গ্যারান্টিও নাই যে উনি আসলে এরপরে কী হবে। এবং যেহেতু উনি ক্ষমতা ধরে রাখতে চাইছে, সেটার পিছনে একটাই কারণ, নিজেকে বাঁচানোর জন্য। কারণ উনি এখন কনফিউজ যে উনি এবং তার সঙ্গী সাথীরা আসলে বাঁচতে পারবে কিনা। এই যারা উপদেষ্টা আছে, এরা তো করে নাই এমন কোনো হেন কাজ নাই। বাংলাদেশের 12টা যে মানে সবভাবে বাজিয়েছে, এটা বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে। সো তাদের এখন ক্ষমতা যদি ধরে রাখতে না পারে, ইলেকশনকে যদি পিছাতে না পারে, তাহলে তাদের খবর আছে তারা যাবে কই। সবাই তো আর পালাতে পারবে না, সবাই তো আর দেশ ছেড়ে যেতে পারবে না, কিছু মানুষকে তো থেকে যেতে হবে। আর রইল বাকি 13 নভেম্বরের কথা, লকডাউন দিয়েছে। একটা লকডাউনের আওয়াজে স্যার ইউনূস এবং তার লোকজনের ভিত নড়ে গেছে, মানে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে রীতিমতো তাদের ক্যাম্পে। জঙ্গিরা পর্যন্ত পাগল হয়ে গেছে, ওদিকে বিএনপিও দেখি তাল মিলাচ্ছে, অথচ বিএনপি এটা বুঝতে পারলো না যে বিএনপিরে কত বেচা দিছে। এন্ড অফ দ্য ডে স্যার ইউনূস সবভাবেই সবাইকে বেচা দিছে, কিন্তু সবাইকে বিক্রি করতে করতে উনি যে নিজেরও বেচা দিছে এটা উনি বুঝতে পারতেছে না। এবং উনি সামনে গিয়ে উনি এখনও মনে করছেন যে উনি যা করতে চাইছেন মেটিকুলাস ডিজাইন করে উনি এটা অ্যাচিভ করতে পারবেন, বা ওইটাকে উনি সাকসেসফুল হবেন। বাট হি ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া যে তার ব্যাকগ্রাউন্ডে কী চলছে, কোথায় কোথায় কী করা আছে, কীভাবে ফিট করা আছে, কোথায় কোন লেন্স লাগানো আছে, কেমনে মানুষজন তাকে নিয়ে চিন্তা করছে, তাকে কেউ বিশ্বাস করছে কি করছে না, তাকে ফেইলিউর হিসেবে দেখছে নাকি সাকসেস হিসেবে দেখছে। উনি এই জিনিসগুলি এখন আর হিসাব করতে পারছে না। উনার উনি একটা ঘোরের মধ্যে চলে গেছে। কিছু খেয়ে হোক না খেয়ে হোক উনি পুরাই এখন টালমাটাল অবস্থায় আছে। তবে স্যার ইউনূসকে একটা কথা জানাতে চাই আর কি, যে 13 তারিখ আমাদের বা আওয়ামী লীগের লোকজন যারা মাঠে নামবে, লকডাউন বা প্রোটেস্ট করবে, লকডাউন করবে অল দ্যাট, তাদের উপর অত্যাচার করবেন না, তাদের উপর ফায়ার করবেন না। যদি করেন সেটা মানে নেগেটিভ হবে আপনার জন্য। অলরেডি আপনি খুব নেগেটিভ হয়ে আছেন সব জায়গায়, সারা দুনিয়াতেই ছিচি থুতুর করছে আপনাকে নিয়ে। কিন্তু তাও এরপরও যদি আপনারা এগুলি করেন, জঙ্গিদের সাথে গিয়ে জঙ্গিবাজি করেন জঙ্গিদেরকে সাথে নিয়ে, তাহলে স্যার সারা দুনিয়াতে আপনার একটা নাম হয়ে যাবে, আপনিও জঙ্গি হয়ে যাবেন, আপনার নামও হয়ে যাবে ইউনূস বিন লাদেন। এখনও অলরেডি মানুষ বলছে আপনি ইউনূস বিন লাদেন, যেভাবে পাকিস্তানের সাথে মরম সম্পর্ক আপনার। সো 13 তারিখ আমাদের ভাই ব্রাদারদের উপরে কোনো কিছু করবেন না আশা করি। যদি কিছু করেন তাহলে দেখবেন যে আপনার বন্ধু যেখানে যেখানে আছে, যেখানে যেখানে আপনার বন্ধুরা আছে, সেখান থেকে আওয়াজ আসবে, বড় বড় আওয়াজ আসবে। আমাদের আওয়াজ না, কোনো এয়ারপোর্টে গিয়ে মিছিল করবো তা না, বা ওই প্লেকার্ড নিয়ে দাঁড়ায় থাকবো তা না। বড় বড় আওয়াজ আসবে, কখনো ব্রাসেলস থেকে আসবে, কখনো প্যারিস থেকে আসবে, ভিয়েনা থেকে আসবে, ভ্যাটিকান থেকে আসবে, চার্চে যে বোমা মারছেন সেজন্য। এরপরে দেখা যাবে ইউরোপের বর্ডার ক্রস করে চলে গেছে আমেরিকাতে, ওখান থেকেও আসবে। ট্রাম্প তো আপনাকে দুই চোখে দেখতে পারে না, লাইক আপনার বড় হেটার সে, আপনার মানে বেস তো নাই, আপনার ব্যাকআপ নাই কেন, এই জন্যই। সো 13 তারিখে আমাদের ভাই ব্রাদাররা যেন নিরাপদে থাকে সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনার। যদি তাদের উপরে কোনো আক্রমণ হয়, তাদের উপর কোনো অ্যাটাক হয়, তাদের গায়ে যদি আঁচড় লাগে, তাদেরকে যদি টর্চার করা হয়, নির্যাতন করা হয়, তাহলে এটার জন্য পে আপনাকেই করতে হবে, আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও করতে হবে, আপনার পুরো লেগেসিকে করতে হবে, আপনার পুরো ইন্টারন্যাশনাল যে সুনাম আছে সে সুনামকে করতে হবে। আমার মনে হয় না কেউ ছেড়ে দিয়ে কথা বলবে। 13 তারিখ একটা শান্তিপূর্ণ শোডাউন হবে, লকডাউন হবে, সবাই শান্তিপূর্ণভাবে সবার কাজ করবে, আপনারা আপনাদের কাজ করবেন, আমাদের ভাই ব্রাদাররা তারা তাদের কাজ করবে। আশা করি এরকমই থাকবে। আর যদি না থাকে, তাহলে যদি উল্টাপাল্টা হয়, তাহলে ইটস এ ব্যাড লাক ফর ইউ স্যার, নট ফর আস। আমাদের হারানোর কিছুই নাই, আপনার হারানোর অনেক কিছুই আছে। হ্যাভ এ গুড ওয়ান। 13 তারিখ আসলে হবেটা কি, 13 তারিখ কি করতে বলছে? 13 তারিখে বলছে লকডাউন, ঢাকা সিটি লকডাউন। তার মানে ঢাকার সিটির চতুর্দিকে কিছু যাবে না, কিছু আসবে না, ভেতরেও কাজ কাম হবে না, বাইরের দিকেও যাইতে পারবে না, কেউ ভিতরের দিকে আসতে পারবে না। লকডাউন মানে এরিয়াটা পুরো ঢাকা সিটিটাকে লক করে দেওয়া, একটা জায়গায় লক করে দেওয়া, মানে কোনো কার্যক্রম থাকবে না। তাহলে এইটার জন্য তো ঢাকা সিটিতে যারা আছে বা আপনারা যারা পৌঁছে গেছেন তারা তো পৌঁছে গেছেন, আর যারা পৌঁছাইতে পারেননি তারা তো পৌঁছাইতে পারবে না। তাহলে তারা তাদের এলাকায় সেম কাজটা করবেন, প্রতিবাদ জানাবেন, মিছিল মিটিং করবেন যতটুকু সম্ভব। তো এই প্রতিবাদের একটা কাহিনী আমি আপনাদেরকে একটু বলি। এটা গল্প না, এটা কিন্তু বাস্তব। 2005 সালে, তখন মাত্র আমার 4 বছর হয়েছে, আমরা ফ্রান্সে আসছি। হঠাৎ করে এক রাতে দেখি যে ফ্রান্সে ব্যাপক গন্ডগোল। তার মানে কি, বিভিন্ন জায়গায়
ছেলেপেলেরা নাইমা এই গাড়ির গ্লাস ভাঙতেছে, কোথাও কোথাও দোকানের গ্লাস ভাঙতেছে, এই অবস্থা করতেছে। ঘটনা কি, টিভি খুলে দেখলাম যে সন্ধ্যা 7টার সময় 3টা নিগ্রো ছেলে ফুটবল খেলা আসার সময় পুলিশ দৌড়ানি দিয়েছে মাদক ধরার জন্য। ওরা যে একটা পাওয়ার হাউস স্টেশন বা ট্রান্সফরমার স্টেশনের ভিতরে ঢুকে গেছে। ওখানে ঢুকে যাবো, ওখানে তো ইলেকট্রিসিটি বেশি থাকে, সুতরাং ওখানে ব্লাস্টে 2জন মারা গেছে, 1জন জীবিত ছিল। এরপরে এটা নিয়ে খেপে গেল কারা, পুরা কালাইয়া আর আরবরা। কেন না আফ্রিকান, আরব বলতে এখানে আফ্রিকান, মরক্কো, তিউনিস, আলজেরিয়া সব আফ্রিকান। এরা খেপে গেলে এরা বলে যে পুলিশ এদেরকে ইচ্ছাকৃত হত্যা করলো। এরপর দিন থেকে দেখলাম কি, পরদিন দেখলাম বিভিন্ন জায়গায় 2-4জন, 5জন, 7জন, 10জন করে এরকম পোলাপাইন সারাদিন বিভিন্ন রোডের অলিতে গলিতে এরা ঘুরতেছে, গ্রুপে গ্রুপে 4জন, 5জন, 3জন, 2জন এভাবে ঘুরে। এগুলো তো নর্মাল, আমাদের জন্য হচ্ছে পোলাপাইন ঘুরে এইখানে, এটা কেউ কেয়ারই নেয়নি। আমরা কেয়ারই নেই। হঠাৎ করে সন্ধ্যার সময়, মানে জাস্ট আপনার সন্ধ্যা 6:30, 7টার দিকে হঠাৎ করে দাউ দাউ করে বিভিন্ন জায়গায় আগুনের লেলিহান শিখে। কিরে জানলা খুলে দেখলাম আমার বাসার সামনে যে পার্কিং আছে, শত শত গাড়ি রাস্তার উপর, চতুর্দিকে পার্কিং গাড়ি আছে। এই গাড়িগুলোতে দিকে যারা পেট্রোল ঢালতেছে আর ম্যাচ মারতেছে, পেট্রোল ঢালতেছে ম্যাচ মারতেছে, তার সব গাড়ি জ্বলে যাচ্ছে। এক বিভীষিকাময় অবস্থা। সেই সময় শুধুমাত্র প্যারিস শহরের জন্য প্রায় 40,000 পুলিশ নামানো হয়েছে। এগুলা এই পুলিশ সেই পুলিশ না, এটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের পুলিশ আছে, মানে হিংস্র পুলিশ পর্যন্ত, ব্যাপক আগ্নেয়াস্ত্র নিয়ে কন্ট্রোল করা গেল না। এরপর দিন দেখলাম, এখন আমরা সবাই আতঙ্কিত, কি হলো কি হলো। এরপর দিন আমি যাচ্ছিলাম আপনার ফ্রান্স থেকে নিস একটা শহরের দিকে। প্যারিস শহর থেকে বেরোয় নিচের দিকে যেতে 2.5 ঘন্টা লাগে। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখি যে ট্রেন বন্ধ। কিরে, ডান দিকেও আপনার মাইলকে মাইল জায়গা খালি, বাম দিকেও খালি, সামনেও খালি, কারণ এটা হচ্ছে জমিনের উপর দেওয়া যাচ্ছে, আশপাশে অনেক দূরে দূরে বাড়িঘর। কি সে ঘটনা, কি সবাই ইয়ে করতেছে, অনেকক্ষণ দাঁড়ানো বলতেছে ট্রেন লাইন উপড়ায় ফেলছে। কারা, কে বা কারা ট্রেন লাইন উপড়ায় ফেলছে, এই জন্য ট্রেন যাচ্ছে না, মানে আমাদের এটা যাচ্ছে না, ওই দিক থেকে আসতেছে, ওই দিকেও নাকি উপড়ায় ফেলছে। এটা শুনতে 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 শেষ পর্যন্ত আমাদের 3 ঘন্টার যাত্রা, যেখানে আমি সকাল 10টায় পৌঁছেছিলাম, সেখানে যাই পৌঁছলাম রাতের 10টায়, মানে প্রায় 12 থেকে 14 ঘন্টা লেটে। এবং জায়গায় জায়গায় শুনতে পারলাম যে একই অবস্থা, টিভি নিউজ সব জায়গায় একই অবস্থা, বিভিন্ন জায়গায় ট্রেন লাইন উপরে, সারা দেশে, সারা ফ্রান্সে একই অবস্থা, সব জায়গায় গাড়ি চলছে। ওখানে যাই দেখলাম আরেক খেলা, পোলাপাইন বিভিন্ন মোটরসাইকেল এই সেই থেকে বোতলে বোতলে করে পেট্রোল নিচ্ছে। তার কারণ হচ্ছে পেট্রোল পাম্পে গেলে কিন্তু এখানে পেট্রোল দেয় না বোতল, এই পেট্রোল নিচ্ছে ওরা বিভিন্ন জায়গায়। আস্তে পেট্রোলটা ছিটাই দিয়ে একটা ম্যাচ মেরে দিচ্ছে, একজন সিঙ্গেল লোক ব্যাংকের সামনে যায় ছিটিয়ে দিচ্ছে, মার্কেটের সামনে ছিটিয়ে দিচ্ছে, বড় বড় মার্কেট গ্লাসের 2-4-5টা পাথর মেরে দিয়ে হাওয়া, 1-2 জনে কাম। সারা ফ্রান্স শহর 3 দিনে 70,000 পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল। পুলিশ, বিডিআর, আর্মি, উপরে হেলিকপ্টার, বিমান দিয়ে অনেক কিছু করছে। 3 দিনে তারা নিঃশ্বাস নেওয়ার উপায় ছিল না। পরে সরকার সেখানে নেগোসিয়েশন করতে হয়েছিল। এটা ছিল একটা আন্দোলন, আফ্রিকান কালাইয়া আর বেয়ারা, ইমিগ্রেন্টেরা, এরা করছিল একটা। কারণ বাংলাদেশে তো আসলে আমরা যে ঢাকা লকডাউন, আমরা তো সেরকম কিছু করছি না। না, আমরা তো ওখানে যাচ্ছি ভাই শান্তিপূর্ণ মিছিল করব, আমরা হয়তো শান্তিপূর্ণভাবে দাঁড়াইয়া গান গাইবো, এই সেই করবো, এছাড়া তো কিছু তো আমাদের এখন করার মতন উপায় নেই বা সক্ষমতা নাই। আগে এক সময় আমাদের সক্ষমতা ছিল, এরশাদ পিরিয়ডের আন্দোলন, খালেদা পিরিয়ডের আন্দোলন, আমাদের ব্যাপক সক্ষমতা ছিল। আমরা বিভিন্ন রাস্তায় কিছু পারছি আর না পারছি গাছ কাটিয়ে দিছি, বিভিন্ন রাস্তাঘাটে আমরা 2-4-5 জন আগে গেছি, আরেকজনকে সাইকেলের মধ্যে বস্তায় পাথর, বড় বড় কঙ্কর পাথর তুলে দিছি, ভাইয়া আসেন, ফালাই দিস, ওগুলা দিয়ে মারামারি করছি পুলিশের সাথে, এইভাবে আমরা করছি। আবার ফ্রান্সে আরেকটা জিনিস দেখছিলাম, মজার জিনিস, সেটা হচ্ছে হাইওয়ে রোড। ভাই হাইওয়ে রোডে করলো কি, এটা খবরে দেখাইছে, হাইওয়ে রোডে করলো কি, অনেক জায়গায় কাজ চলতেছে না হাইওয়ে রোডের এক সাইডে, আর এক পাশ দিয়ে যে ডাইনে বামে আসতেছে, হাইওয়ে রোডের বিভিন্ন জায়গায় আপনার কাট কি বলে আপনার, এটা ওই যে প্যারাক বলেন না, প্যারাক, কালো 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 তুলে প্যারাক আছে, ছোট ছোট প্যারাক, একটু 3 মাথার টাইপের, এইরকম প্যারাক বিভিন্ন জায়গায় ছিটাই রাখছে। তার মানে হচ্ছে কি জানেন, হাইওয়ে রোডে গাড়ি চলতেছে, প্যারাক ঢুকতেছে, গাড়িতে শেষ, ওই গাড়ি ওখানে লক, এর পেছনে এবার শত শত গাড়ি দাঁড়ায় দিছে। ওই যেখানে ট্রেন লাইনের উপর দিয়ে যেখানে গাড়িটা যায়, ওই ট্রেন লাইনের ভেতরে প্রচুর প্যারাক, মানে গাড়ির চাক্কা পড়লেই ওখানে প্যারাক ঢুকতেছে, বড় বড় প্যারাক গাড়ির চাক্কায় ঢুকতেছে, গাড়ি লক। তো এই ধরনের করছে ওরা ওখানে, এটা ফ্রান্সের কথা বলছি এটি আপনারা।
এগুলা মানে কালাইয়া আরবদের বুদ্ধি বলতেছি, যে ওদের বুদ্ধিটা কি দেখেন, যে রেল লাইনের লাইন উপড়ায় ফেলা, ওইদিকে রাস্তার উপরে কাটা ফালাই দেওয়া, কাটা মানে হচ্ছে প্যারাক ফালায় রাখা, এগুলা। এরপরে পেট্রোল লইয়া বিভিন্ন ব্যাংকের, আমাদের দেশে যেরকম ব্যাংকের বুথগুলো আছে না, এরকম বুথ, কোনো বুথের ভাই গ্লাস ছিল না, সব গ্লাস ভাঙা ফেলাই দিছে। ওই যে বুথ যেটা আছে না, এটার ভিতরে পেট্রোল ঢালা দিছে আগুন লাগে। আমাদের দেশের মতো তো এত অল্প না, এখানে তো শত শত বুথ আছে, রাস্তার কোনায় কোনায় বুথ আছে, এবং আপনার সিকিউরিটি ক্যামেরা থেকে শুরু করে সব, কিন্তু কোনো সিকিউরিটি ক্যামেরা ধরতে পারেনি। তার কারণ কি জানেন? এগুলো সবার মাথায় ছিল ক্যাপ, সব শুধু চোখ মুখ, চোখ ছাড়া আর কিচ্ছু দেখা যায় না পোলাপে। এই অবস্থায় যে তারা কাম করে দিছে। তো এইখানে এত উন্নত প্রযুক্তি, এত কিছু থাকার পরও কিন্তু ঠেকাইতে পারে না এই পোলাপাইন্ডে। তারা সারা বাংলাদেশে, মানে এই অঞ্চলের পুলিশ একটু ঘেটি ধরছে, অন্য অঞ্চলে কটাই দিছে কাম। এরপরে করলো কি, তারা বিভিন্ন ময়লার যে ড্রাম ট্রাম রাখে না রাস্তায়, এই সব ড্রাম মামাইনা ফালাই দিল রাস্তার উপরে। ওই যে গাড়ি কিছু পইরা থাকে না এমনি গাড়ি করে, এগুলোর ধাক্কায় আইনা দিল। বিভিন্ন শহরের পাশে যে গাড়ি দাঁড়ায় থাকে, যেমন আমাদের ধরেন যে বাংলাদেশের বিভিন্ন ডিপোগুলোর পাশে রাস্তার উপর গাড়িগুলো থাকে না, বড় বড় গাড়ি, এগুলো সবগুলোতে মাইরা দিতেছে আগুন। তার কারণ হচ্ছে যে এগুলো গেলেও কি হবে, গেলে তো সরকারও যাবে, পয়সা সব তো ইন্স্যুরেন্স, কিন্তু গরিব তো মরতেছে না। কিন্তু একটা লোকের গায়ে ওরা টাচ করে নাই, কোনো ব্যক্তির গায়ে মারে নাই, এগুলোর উপরে করছে ব্যাপক আন্দোলন। তো এটা হচ্ছে ফ্রান্সের সহিংস আন্দোলন। তা আমরা তো ভাই কোনো সহিংসতা করতে যাচ্ছি না। তো আমার ওই যে কথা যেটা ছিল, সেটা হচ্ছে এরা যেটা এখন আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, যে মিলিশিয়া নামবে, 8,000 মিলিশিয়া, 10,000 মিলিশিয়া, এরা আপনাদেরকে এই করবে, সেই করবে, হ্যাং করবে, ত্যাং করবে। ভাই এটা হচ্ছে ফুললি একটা প্রোপাগান্ডা ছাড়াচ্ছে, যাতে আপনি আমি ভয় পাই। আজকে রাতের এই রাতের আপনার 12টা 12:30 পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পুলিশ, বিডিআর, আর্মি সবসহ যে কথা হয়েছে, সেখানের যে রিপোর্টটা এখন পর্যন্ত আমার কাছে আসছে, সেটা হচ্ছে যে আসলে আর্মির যে 50% উঠায় নেওয়ার কথা ছিল গত বুধবারে, তারা উঠাই নিছে। এখন আর 50% আছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছে, আর্মি তো আর্মির জায়গা মতনই আছে, কোথাও যায় নাই, এরা উঠে নাই। তার মানে কি জানেন, বুধবারের পর থেকে যে 15% আছে সেটাই আছে ভাই, এর বাইরে না। মানে 100% ওগুলো নাই আসলে। উনি তো কথাটাকে এমনভাবে বলছেন যাতে আপনারা না বুঝতে পারেন, যেটা আজকে ওই যে প্রশাসনিক মিটিং যেটা হয়েছে রাতের 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, সেটার কাহিনী। পুলিশকে বলছে আপনারা নার্ভাস হয়েন না, আপনারা নার্ভাস হয়েন না, জনগণকে নার্ভাস করা যাবে না, আপনারা নার্ভাস হয়ে গেলে সমস্যা। কারণ হচ্ছে পুলিশের মধ্যে নাকি ব্যাপক একটা নার্ভাসনেস আসছে। তারা চিন্তা করতেছে আওয়ামী লীগের যে কর্মী সমর্থক সারা দেশে যদি একটা মেসাকার সৃষ্টি করে, তাহলে এটাকে ঠেকানোর মতন সক্ষমতা তাদের নাই। এটা পুলিশ সরাসরি বলছে। তারপরেও তাদেরকে হোপ বাড়াচ্ছে, আপনারা ইয়ে করেন না, জানা এই কারণ হচ্ছে যে এই যে আজকে রাতে বিভিন্ন জায়গায়, ঢাকা সহ বিভিন্ন জায়গায় দেখছেন যে সাইকেলের টায়ার, মোটরসাইকেলের টায়ার, ট্রাকের টায়ার এনে পোলাপাইন জ্বালায় যে রাস্তার মধ্যে ছেড়ে দিতেছে, এগুলাতে তারা অলরেডি ভয় পাওয়া শুরু করছে। তো এই ভয়টা কিন্তু একটা মজার জিনিস, এই ভয়গুলো পাওয়া একটা মজার জিনিস, যে পুলিশের মধ্যে একটা ভয় আছে, কারণ পুলিশের কাছে অস্ত্র নাই। তারা চিন্তা করতে আমরা তো গুলি করতে পারবো না, গুলি করতে না পারলে তো পোলাপাইন যদি পিঠটা দেয় আমাদের, তখন কি করবে? এইসব ভয়ের কারণে, এইসব আতঙ্কের কারণে, যেহেতু পুরো গভর্নমেন্টের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে, তার কারণে ওনারা আপনাদেরকে মিলিশিয়ার ভয় দেখাচ্ছে। এবং বিএনপি বলতেছে ওনারা নামবেন, এদিকে আবার জামাত বলতেছেন ওনারা নামবেন ওনাদের পিআর এর জন্য, বিএনপির এমপি প্রার্থী অমুক প্রার্থীর বিরুদ্ধে তমুক প্রার্থী, এগুলা নিয়েও তাদের মধ্যে গ্যাঞ্জাম আছে। যতই নামার চেষ্টা করুক, সবারই একটা কি আছে, বাইন্ডিং আছে। ওনারা অত বেশি অ্যাগ্রেসিভ হইতে যাবেন। যদি অ্যাগ্রেসিভ হইতে যায়, যদি মনে করেন যে আপনাদের ধরতে আসছে, তাহলে আপনারাও দিবেন। বা আমাদের মধ্যে সবচেয়ে বড় দোষ কি, হয়তো বিএনপির 10 জন আসছে বা 15 জন একটা গ্রুপ আইতেছে, আমরা 20 জনের মিছিল করতেছি, ওই 15 জনের গ্রুপ পিছন থেকে ধর ধর কইছে, আর আমাদের 15 জন, আমরা যে 20 জন আছি তার মধ্যে আমরা 19 জনে ভেঙে গেছি, একজন ধরা খাইছে না। সব ওইখানে দাঁড়াইয়া যান, ঘুরা দাঁড়ান, বেলটা নিয়ে দেখবেন যে ওই যেগুলো চিলে ধর 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 সেগুলোই পাওয়া, দুই একটা এরকম দুই একটা যদি একবার হিট করে দিতে পারেন, দেন রাস্তা ক্লিয়ার, দেন ওই এলাকা থেকে আপনারা জানবেন। কিন্তু আগে একবার হিট করে দেন। এই হিটিং করাটা ক্যাট অ্যান্ড মাউস, মানে আপনারা হিট করতে আসার আগে আপনি হিট করে দিতে পারলে ফুল ক্লিয়ার, পাবলিক নামে এরপর ওদের পিটাইবে। সুতরাং এই হচ্ছে যে কাহিনী। সুতরাং আপনাদের মনে বুঝাইতে পারলাম আমি যে এইসব কি মিলিশিয়া ফিলিশিয়া এগুলো ফাউল কথা, আমরা শান্তিপূর্ণ করব। আমাদের যদি বাধা দিতে আসেন, আমরা সেখানে আপনাদেরকে প্রতিহত করব। আর যেহেতু ঢাকা সিটি লকডাউন, তো আমরা সবাই যে কালকেই ঢাকা যাওয়ার
চিন্তা করতে হবে তা না, কারণ এখন ব্যাপক চেকিং হবে। আমরা ঢাকা শহরে আশেপাশে রাস্তাঘাটে যেখানে পারবো সেখানেই আমরা সেটার প্রতিবাদ করব। তার মানে হচ্ছে ঢাকা থেকে কিছু আসবে না, ঢাকাতে কিছু যাবে না। আর ঢাকার ভেতরে আমাদের ভাইয়েরা যারা আছে তারা ঢাকা শহর সামাল দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছে, তারা তাদের প্রস্তুতি গুড করে দিবে। আবার ভয় পায় না যে আজকে যে 15 জন ধরা খাইছে, যে 15 জন ধরছে আওয়ামী লীগের বিশাল একটা গন্ডগোলের সিস্টেম আমরা বের করে দিই। কি 15 জনে মিলে বলে 2 লাখ বেলুন উড়াবে আকাশে। শালা পাগলের বংশধর 2 লাখ বেলুন দিয়ে প্রতিবাদ করবে, এইটা আর বিশাল কিলে, এটা ধরে তোমরা বিশাল কাম করে বলা, পেপার পত্রিকা আসছে। কিন্তু এগুলোতে ভাই ফাউল। আমাদের ধরতেছে এত ছেলে পেলে অ্যারেস্ট হওয়ার পরও কি আমাদের কোনো ঝটিকা মিছিল বন্ধ হয়েছে? মিছিল বন্ধ হয়। 13 তারিখে আমাদের মনে রাখতে হবে আমরাই সফল হব। আমরা সফল হইতে হলে আমরা টেকনিক করতে হবে, টেকনিক করলে আমরা সফল হব। তার মানে ওই একই কথা, ঢাকার শহরে কিছু যাবেও না, কিছু আসবে না। কোথায় আমরা কি করতে হবে তা নিজে নিজে চিন্তা করুন। আর ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখে যদি কিছু না বুঝুন, তাহলে এই ভিডিওটাকে 2 বার 3 বার 4 বার 5 বার বুঝে নেন, এরপরও হইলেও আপনি কিছু না কিছু বুঝতে পারবেন।